ভদ্রভাবে কথা বল আরিফ, তোর বুঝতে ভুল হচ্ছে। মুস্কান আমার প্রেমিকা নয়। তুই আর আমার সামনে এসব সস্তা নাটক করিস না পূজন। তোর আর মুস্কানের সব কীর্তি সম্পর্কে আমার জানা শেষ। তোরা একসাথে সংসার করতে চাস তো ফাইন, আমি কোনো বাধা দেব না। তুই নিয়ে যাই মেয়েটাকে। তাদের দুজনের কথার মাঝখানে ঢুকে পড়েন আতিকা চৌধুরী। তিনি বললেন, এসব কি বলছিস তুই আরিফ? আমি সত্যি বুঝতে পারছি না তুই এসব কথা কেন বলছিস, আর মুস্কানের সাথে এত খারাপ ব্যবহারও বা কেন করছিস? আরিফ আতিকা চৌধুরীকে আবিরের বলা সব কথাগুলো বলে। সব শুনে আতিকা চৌধুরী ভীষণ অবাক হয়ে যান। তিনি মুস্কানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, আরিফ যা বলেছে সেসব কি সত্যি মুস্কান? আপনি বিশ্বাস করুন আন্টি, আরিফ যা বলেছে তা ঠিক নয়। আমি মুস্কানকে বলিনি সংসার ছেড়ে দিতে, আমি তো ওকে এই সম্পর্কটাকে সুযোগ দিতে বলেছি। হ্যাঁ, এটা সত্য যে আমরা একে অপরকে ভালোবাসতাম, তবে সেই ভালোবাসা অপ্রকাশিত ছিল। আতিকা চৌধুরী কুজনকে ইশারা করে থামিয়ে দিয়ে মুস্কানের দিকে তাকিয়ে বলে, আমি তোমার কাছে সবটা শুনতে চাই মুস্কান, বলো তুমি কি চাও? আমি মুক্তি চাই ম্যাডাম, আপনার ছেলের থেকে মুক্তি চাই। যেই ছেলে বাসর ঘরে তার স্ত্রীকে বলে আমি আপনাকে বউ বলে মানি না, আমি আপনাকে স্ত্রীর স্বীকৃতি দেব না, তার কাছ থেকে আমি কি আশা করব? আতিকা চৌধুরী কিছু বলার চেষ্টা করলে মুস্কান আবারও বলা শুরু করে, আমি জানি আপনি আমাকে ভুল বুঝছেন, কিন্তু আমার জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখুন না। একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে শ্বশুর ঘরে আসে, আমিও এসেছিলাম, কিন্তু বিয়ের পর থেকে নিজের স্বামীর মুখ থেকে এমন কথা শুনতে হয়েছে। আমার রুহির প্রতিও কোনো ক্ষোভ ছিল না, কিন্তু যখন মনে হয়েছে আপনার ছেলে রুহির জন্য আমার সাথে এমন করছে, তখন না চাইতেও ওই বাচ্চাটাকে খারাপ কথা বলে ফেলেছি। আমি সত্যি এমনটা চাইনি, কিন্তু আপনার ছেলের ব্যবহারে আমি বাধ্য করেছে। আজও আবার আমার গায়ে হাত তুললো। আমি আর সহ্য করতে পারছি না এই টর্চার। একটা মানুষের তো সহ্যের একটা সীমা থাকে নাকি? দেখেছিস আরিফ, তোর জন্য মেয়েটা কত কষ্টে আছে, আর তুই আবিরের বানানো কথা শুনে কোনো কিছু বিচার না করেই ওর সাথে খারাপ ব্যবহার করলি। আরিফ কিছু বলল না, চুপ করে রইল। মুস্কান কুজনের হাত ধরে বলল, ভাইয়া প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর এখানে থাকতে পারবো না। আমি প্রতিনিয়ত ধুকে ধুকে মরছি। তুমি যদি আমাকে এখান থেকে না নিয়ে যাও, তো বিষ কিনে দিয়ে যাও, আমি খেয়ে মরি, তাহলে অন্তত শান্তি পাবো। কুজন মুস্কানকে ধমক দিয়ে চুপ করায়। আতিকা চৌধুরী বলেন, এসব তুমি কেমন কথা বলছো মুস্কান? মুস্কান কান্না করতে করতে বলে, আমি ঠিক বলছি ম্যাডাম, সব কিছু আমার সহ্যের সীমা পেরিয়ে গেছে। কুজন মুস্কানকে অভয় দিয়ে বলে, তুই আমার সাথে আমার বাসায় চল, তোকে আর এখানে থাকতে হবে না। বাসায় আম্মু আছে, আম্মু অনেকদিন থেকেই তোর কথা বলে, অনেক ভালোবাসে তো তোকে। আমি তো হোস্টেলেই থাকি, এখানে চট্টগ্রামে একটা ফ্ল্যাটে আমার পুরো পরিবার থাকে। আমি তোকে সেখানে রেখে আসব, তোকে আর এখানে থেকে অপমানিত হতে হবে না। মুস্কান কুজনের সাথে যেতে উদ্যত হয়। আতিকা চৌধুরী আরিফকে বলে, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর স্ত্রী এভাবে চলে যাচ্ছে, তোর তো উচিত ওকে আটকানোর। আরিফ গম্ভীর স্বরে বলে, আমি কেন কাউকে আটকাবো? যার যেখানে খুশি যাক। এমনিতেও আমি ওই মেয়েটাকে নিজের লাইফে রাখতে চাই না। আরিফ কিছু করবে না বুঝতে পেরে আতিকা চৌধুরী মুস্কানকে আটকাতে যান। সেই মুহূর্তে মুস্কান আতিকা চৌধুরীর সামনে হাত জোর করে বলে, আপনার দোহাই লাগে ম্যাডাম, আমি আটকাবেন না। আপনি আমার অনেক উপকার করেছেন, আমি সেসব ভুলবো না। আপনি তো আমায় নরক থেকে মুক্তি দেওয়ার জন্য এখানে এনেছিলেন, কিন্তু এখানে আমার লাইফ আরও বেশি নরক হয়ে গেছে। দয়া করে আমায় যেতে দিন, নাহলে আমি আর বাঁচবো না। মুস্কানের কথা শুনে আতিকা চৌধুরী আর তাকে আটকান না। তিনি মুস্কানের মাথায় হাত দিয়ে বললেন, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। মুস্কান কুজনের হাত ধরে বিদায় নেয়। আরিফ তাদের যাওয়ার পানে রাগী চোখে তাকিয়ে নিজের রুমে চলে যায়, আর আতিকা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। মুস্কান কুজনের সাথে তার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে, চোখ বুলিয়ে দেখছে চারদিকটা।
এইখানে আসার সময় কুজনের কাছে সে শুনেছে কুজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর নাকি তার বাবাও নিজের বিজনেসের জন্য এখানে চলে আসেন। অতঃপর এইখানে এই ফ্ল্যাট কিনে তারা সপরিবারে বাস করতে থাকে। কুজনের আর কোনো ভাই বোন নেই, সে তার মা বাবার একমাত্র ছেলে, তাই তাকে নিয়ে তাদের অনেক আশাও রয়েছে। কুজন মুস্কানকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে উদ্দেশ্য করে বলে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চল ভেতরে যাই। মুস্কান কিছুটা নিচু স্বরে বলে, আমার কেমন জানি লাগছে, এভাবে হঠাৎ তোমাদের বাসায় আসলাম। তখন হয়তো আমার মাথা গরম ছিল, কিন্তু এখন আমি উপলব্ধি করতে পারছি যে এইভাবে ঝোঁকের বসে এখানে চলে আসা আমার উচিত হয়নি। একটু ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত ছিল। আরিফও আমাকে বলেছিলেন ওনার কিছু সময় লাগবে, সব ঠিকই ছিল। জানি না হঠাৎ করে কিভাবে এসব এলোমেলো হয়ে গেল। কুজন হাত দুটো বুকের মধ্যিখানে ভাঁজ করে গম্ভীর স্বরে বলে, কিছু মনে করিস না, আমি তোকে কিছু কথা বলবো। জানি কথাগুলো শুনতে তোর অনেক খারাপ লাগবে, তবে আমার মনে হয় তোকে এই কথাগুলো বলা ভীষণভাবে জরুরি। দেখ, তুই এমন অসহায় পরিস্থিতিতে ছিলি, আরিফ তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। এই জন্য আমি মানবিকতার কথা বিবেচনা করে তোকে এখানে নিয়ে এসেছি। তবে আমার মনে হয় আরিফের এমন রুড ব্যবহারের জন্য তোর দায়টা কোনোভাবে অস্বীকার করা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে আরিফের উচিত হয়নি আবিরের কথা শুনে তোর সাথে এমন করা, কিন্তু এটাও একটা ফ্যাক্ট যে তুই যদি আগে থেকে এমন আচরণ না করতি তাহলে আরিফ এত সহজে তোকে সন্দেহ করতো না। মুস্কান লজ্জায় মাথা নিচু করে দাঁড়ায়। তার ভুলগুলো এখন সে উপলব্ধি করতে পারছে বেশ ভালোভাবেই। লজ্জা করছে ভীষণ, সাথে রাগও হচ্ছে নিজের ওপর। কুজন মুস্কানকে এভাবে লজ্জা পেতে দেখে বলে, তবে এই কথাও ঠিক, যা হওয়ার হয়ে গেছে। এখন আর কারোর দোষ গুণ দেখে লাভ নেই। তোর জীবনের সিদ্ধান্ত তো আর আমি নেব না, তোর সিদ্ধান্ত আমি সম্পূর্ণ তোর উপরেই ছেড়ে দিলাম। তুই যা ভালো করিস কর। তবে যদি আমার কাছে পরামর্শ চাস তাহলে আমি বলবো তুই আরিফের সাথে কথা বলে সব কিছু মিটমাট করে নে। তোর একজন শুভাকাঙ্ক্ষী হয়েই আমি কথাটা বললাম, কারণ আমি তোর ভালোটাই চাই। মুস্কান কুজনের দিকে তাকায়, দেখতে পায় সে কুজন তার দিকে তাকিয়ে নেই। মুস্কানের মুখের মলিন হাসি ফুটে ওঠে। সে এখন বুঝতে পারছে কুজন তার থেকে দূরে থাকতে চাইছে, আর এটাই স্বাভাবিক। কুজনের মতো এমন ব্যক্তিত্ববান একজন পুরুষ আবেগ নয়, বিবেক দিয়েই তো বিবেচনা করবে সব কিছু। এটা ঠিক যে শুরুর দিকে সে মুস্কানকে দেখে আবেগপ্রবল হয়ে অনেক কিছু বলে ফেলেছিল, তবে এখন সে বুঝতে পারছে তার এত কিছু বলা উচিত হয়নি। কারণ এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে কুজনের আগমনের কারণে মুস্কান এবং আরিফের সম্পর্কের এতটা অবনতি ঘটেছে। আজ যদি কুজন তাদের মাঝে না আসতো তাহলে হয়তো বা তাদের মধ্যে সব কিছু স্বাভাবিক থাকতো। এইসব ভাবনার মাঝেই কুজন মুস্কানের উদ্দেশ্যে বলে ওঠে, চল বাসায় যাই, বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ভেবে তুই যা সিদ্ধান্ত নেবার নিস। মুস্কান কুজনের কথায় সায় জানিয়ে মাথা দুদিকে দোলায়। কুজন সামনে এগোয়, মুস্কান তার পিছু পিছু যেতে থাকে। লিফট করে ফ্ল্যাটের চতুর্থ তলায় উঠে দুজনে। সেখানেই কুজনদের আবাস। বাসার কাছে সেই কলিং বেলে চাপ দেয় কুজন। তার কিছু সময়ের মধ্যে মধ্যবয়স্ক এক নারী এসে দরজাটা খুলে দেয়। তিনি আর কেউ না, কুজনের মা এবং মুস্কানের ফুপু কাবেরী বেগম। দরজা খুলে কুজনকে দেখে তিনি সামান্য অবাক হয়ে বলেন, কিরে, এই সময় হঠাৎ তুই কোথায় থেকে উদয় হলি? আমার সাথে কে এসেছে সেটা তো আগে দেখো। কাবেরী বেগম কুজনের পাশে তাকাতেই তার দৃষ্টিগোচর হয় মুস্কানকে। সাথে সাথেই বিস্ময়ের ভাব ফুটে ওঠে তার চোখ মুখে। কিছুক্ষণ নীরব থেকে বিস্ময়তা কাটিয়ে উঠে তিনি ছুটে যান মুস্কানের কাছে। মুস্কানকে জড়িয়ে ধরে আবেগপ্রবল হয়ে বলে ওঠেন, আমি ঠিক দেখছি তো? মুস্কান, তুই এসেছিস? মুস্কানও নিজের ফুপুর আলিঙ্গনে আড়ষ্ট হয়ে বলে, জি ফুপু, আমি এসেছি তোমার কাছে। কাবেরী বেগমের চোখে জল চলে আসে। এতদিন পরে নিজের ভাতিজিকে দেখে তার ছোট্ট ভাইয়ের কথা মনে পড়ে যায়। একদম বাবার মতো দেখতে হয়েছে মেয়েটা, সেই চোখ সেই নাক, সবেতেই মিল। মুস্কানের কপালে চুমু খেয়ে তিনি বলেন, কেমন আছিস মা? এত শুকিয়ে গেছিস কেন? এতদিন কি এই বুড়ি ফুপির কথা মনে পড়েনি? মুস্কান অভিমানী গলায় বলে, কেন মনে পড়বে না ফুপি?
আমার সব সময় তোমার কথা মনে পড়তো জানো। সে তো বুঝতেই পারছি, এজন্যই তো এতদিন কোনো খোঁজ নেসনি। তুমি তো খোঁজ নাওনি পুপি। আমি তোর খোঁজ নিয়েছিলাম রে, কিন্তু তোর মাই তো চেয়েছিল আমরা যেন তোদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিই। নতুন বিয়ের পর আগে শ্বশুরবাড়ির সকলের সাথেই সে যোগাযোগ বন্ধ করে দেয়। দুজন দুজনের কথার মধ্যেই ফোড়ন কেটে বলে। আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করবে? ভিতরে চলো, বসে বসে সব আলাপ করি। কাবির বেগম জিভ কেটে বলে। ঠিক বলেছিস তুই। আমিও না এতদিন পর মেয়েটা দেখা পেলাম আর ওকে নিজের বাসাতেও আসতে বললাম না। মুস্কান, তুই ভেতরে চল, বাসায় গিয়ে তোর সাথে অনেক কথা বলবো। অনেক গল্প জমে আছে যে। মুস্কান মৃদু হেসে নিজের ফুপুর সাথে ভেতরে যায়। কুজনও যায় পিছু পিছু। নিজের ফুপুর সাথে নানান রকম গল্পে মুস্কানের সময় যেতে লাগলো। কথায় কথায় কাবেরী বেগম মুস্কানের বিয়ে এবং তার পরিবর্তন সব ঘটনাও জানতে পারল। যদিও বা মুস্কান কৌশলে কুজনের প্রসঙ্গ এড়িয়ে গেল। সব শুনে তিনি মুস্কানকেই কথা শুনিয়ে বললেন। তোর এভাবে নিজের শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসা উচিত হয়নি। বিয়ের পর শ্বশুরবাড়ি তো মেয়েদের সব। না হয় তোর জামাইয়ের সাথে একটু ঝামেলাই হয়েছে, তাই বলে তুই এভাবে চলে আসবি? না না, এটা তুই একদম ঠিক কাজ করিসনি। মুস্কান নত মস্তিষ্কে বলে। হ্যাঁ পুপি, এখন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি এক্ষুনি ওই বাড়িতে ফিরে যাব। কাবেরী বেগম আহ্লাদি সুরে বলে। তা তো যাবি, কিন্তু যাওয়ার এত তাড়া কেন? এতদিন পর তো দেখা পেলাম। আমি নিজের হাতে তোর জন্য কত রকমের রান্না করেছি, সেসব খেয়ে তারপর যা। মুস্কান মৃদু হেসে নিজের ফুফির দিকে তাকায়। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মুস্কান কাবেরী বেগমের সাথে বসেছিলেন। কিছুটা ভেবে চিন্তে সে বলে। পুপি, আমি তাহলে এখন যাই, রাত হয়ে যাচ্ছে। যাই বলতে নেই, বল আসি। শোন, এখন যেহেতু তোর মা আর কোনো ঝামেলা করতে পারবে না, তাই আমার সাথে কিন্তু যোগাযোগ রাখবি, আর মাঝে মাঝে এভাবে চলে আসবি। মুস্কান মুচকি হেসে বলে। আমি তো আসবোই, তুমি আমার শ্বশুর বাড়িতে চলে যেও কুজন ভাইয়ার সাথে। তা তো যেতেই হবে। তোর ফুপা কিছু কাজে কক্সবাজার গেছেন। তোকে কত স্নেহ করতেন লোকটা। তোর সাথে দেখা হয়েছে জানলে খুশিই হবেন। এরপর যখন আমি তোর শ্বশুরবাড়ি যাব, তখন ওনাকে নিয়েই যাব। কাবেরী বেগম স্নেহের সাথে তাকে বুকে জড়িয়ে নেন, অতঃপর বিদায় দেন। কুজনের সাথে মুস্কান রওনা দেয়। সারা রাস্তা তাদের মধ্যে কোনো কথা হয় না। আরিফের বাড়ির সামনে এসে কুজন গাড়ি থামায়, অতঃপর মুস্কানের উদ্দেশ্যে বলে। যা, নিজের সংসার সাজা। বিয়ে একটা পবিত্র সম্পর্ক মুস্কান। এ সম্পর্কের মজা দিতে শেখ। এখন যতই যাই হোক, দেখবি এক না এক সময় আল্লাহর কৃপায় তোর আর আরিফের মিল মহব্বত হবে। তোদের দুই হৃদয়ের সন্ধিও হবে। শুধু তোকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।